পাহাড় কেটে কেটে কেমন রাস্তা বানিয়েছে, কারণ এই জায়গাটায় যত ধস নামে তত পাহাড়। 16 কলা পূর্ণ হলো আমাদের এই যে ফারাক্কাতে শেষমেশ। আর আমরা একটা বড় ভুল করেছি রেনকোট খুলে দিয়ে, নাহলে আমরা কত লজ্জাবতী গাছ, অনেক জ্যাম লেগে গেছে ট্রাকের এখানে, এত জ্যাম থাক। শিলিগুড়িতে চলেই এসেছি, এখানে জ্যাম দেখো শিলিগুড়িতে। রাস্তাটা দেখো, সেই ঘুরে ঘুরে আমরা নামবো কতটা। যে আমরা এই লাভার্স ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি, এবার কিন্তু আমরা ধীরে ধীরে নিচে নামছি। আচ্ছা, এই জায়গাটা রাস্তাটা বললাম সেই মানে হচ্ছে কোথাকার বললাম, ঝাড়গ্রাম বেলপাহাড়ি ওই জায়গাটার মতন, তবে ওখানে সমতল রাস্তা আর এখানে কিন্তু একদম ঢালু রাস্তা। এই জায়গাটায় দারুণ লাগে। আর এই যে রোডটা, এটা হলো কিন্তু পেশক রোড এটাই। আর এই রাস্তাটাকে সোজাকে নিশ্চয় হচ্ছে সেবক রোড। দেখো এই যে লেখাই আছে ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি, মানে এটা লেখা মানেই বুঝে নিতে হবে যে রাস্তা অনেক ঢাল। আমাদের 3 দিনের প্ল্যান ছিল দার্জিলিংয়ে, কেন আমরা একদিন ঘুরেই নিচে নেমে যাচ্ছে। আর দেখো কেমন মেঘলা করে আছে, জেনে এনি টাইম বৃষ্টি আসতে পারে। আর পাহাড়ের ওয়েদার মানে আনপ্রেডিক্টেবল, যখন তখন বৃষ্টি আসতে পারে। ওই যে পাহাড়টা হলো হলো পেশকের ওই পাহাড়টায় দেখো মেঘটা এমন হয়েছে, ওখানে কিন্তু বৃষ্টি শিওর আসবে, কোনো কথা হবে না। দেখো একদম কালো হয়ে গেছে। যাই ওপরে বৃষ্টি হচ্ছে, ঝড় নিচে যেন না হয়, আমরা চলে যাই। কেন আমরা রেনকোট খুলে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছিল পেশক লেখাই আছে, এটা হলো পেশক রোড। মানে আমরা হলো দার্জিলিং থেকে দুটো রাস্তায়, ঘুমের ওখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, মানে নিচে নামার দিকে। একটা গেছে হচ্ছে কার্শিয়াংয়ের দিকে, আর একটা ওই যে যেটা হচ্ছে টাইগার হিলের এন্ট্রি গেট, ওখান থেকে বাঁ হাতে নিলাম হচ্ছে পেশক রোড, ওটা হলো পেশক রোড। মানে আমরা লামাহাট্টা, তারপরে এই যে লাভার্স ভিউ পয়েন্ট, এই জায়গাগুলো হয়ে আমরা তিস্তা বাজারের দিকে নেমে যাচ্ছি। আর রাস্তাটা পুরো এবার জিগজাগ 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 রাস্তা, আর সেই তিস্তা নদী দেখা যাচ্ছে। আর সেই যে তিস্তা বাজার, ওই যে ওইটা হলো তিস্তা বাজার। আমরা তিস্তা বাজার দিয়ে সোজা নেমে যাব। সেই দেখো তিস্তা নদী দেখা যাচ্ছে, দেখো রাস্তাটা দেখো, সেই ঘুরে ঘুরে আমরা নামবো। কতটা ঘোরা ঘোরা রাস্তা দেখো, হেভি লাগছে তো জায়গাটাকে। জায়গাটা হেভি লাগলো, মানে একটু খালাখন্দ ছিল। আমি গাড়িটার পেছন পেছন যাই, আমার পেছনেও আর একটা গাড়ি আসছে। কত ঘুরে ঘুরে নামছি দেখো এই জায়গাটায়। আর এই জায়গাটা মানে রাস্তা ফাটল নিয়েছিল, যে কারণে এইরকম লাগছে। এই দেখো একদম ঘুরে 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 এইরকম সব ঘোরা রাস্তা, তাই তো। এই জায়গাটা, এইটার নিচ দিয়ে আমরা যাব। এই জায়গাটায় রাস্তা দেখো, ভেতরে ঢুকে যাব ঘুরে ঘুরে। এই এই দেখো এখানে রাস্তাটা পুরো পেঁচানো, সেই স্প্রিং যেরকম পেঁচানো, পুরো সেই রকম রাস্তা। কেউ এসে ধাক্কা মেরেছে, তাই রিপ্লেটার ভেঙে দিয়েছে নাকি। এই আমরা ফাইনালি কিন্তু নেমে গেছি, আর টান নেই, আর টান নেই। এই যেখানে কিন্তু রিভার রাফটিং হয়, এই সোজা যে রাস্তাটা চলে গেছে, ওই যে আগে ওই ব্রিজটা ছিল, ওই ব্রিজটার উপরে গেছিলাম আগের বছর, মানে 2024 সালে। আর এই 26-এ এখন আমরা তিস্তার পাহাড় এবার নিয়ে নিয়েছি। এবার এই বৃষ্টি হবে না, কিন্তু আকাশে কিন্তু প্রচুর মেঘ আছে দেখছি তো। এই সময় রিভার রাফটিং করতে পারলে ভালো লাগবে। এই দেখো, হ্যাঁ জলে ওইখান তো রাফটিংটা ভালো হয়। এই দেখো এই জায়গাটায় যাওয়া যায় বাইক নিয়ে নিচে, আর গেলাম না। আমরা আগের বারে সেই নিচে বাইক নিয়ে চলে গেছিলাম, বুঝতে পারলিস, ওই কারণে গেলাম না। এটা হলো এখান থেকে নামলে, আর ওটা কিন্তু কালিম্পং। ওই যে
আর এই আমরা তিস্তা বাজারে চলে এসেছি। এদিকে বৃষ্টি হচ্ছে নিচে, তবে ওইরকম বৃষ্টি হচ্ছে না, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আমরা পাহাড় থেকে কিন্তু নিচে নেমে গেছি। এবার এইরকম মানে একটু ওই উঁচু নিচু উঁচু নিচু রাস্তা। এটা হলো তিস্তা, এটা তিস্তা বাজার। সেই 2023 সালে না কত সালে যে বন্যা হয়েছিল তিস্তাতে, এই তিস্তা বাজারে কিন্তু কিছু পার্ট অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। NH10 ব্রিজের তলাতে চলে যাবো, আর আমাদের মাথার ওপর থেকে ওই তিস্তা ব্রিজ চলে যাচ্ছে। আর আমরা কিন্তু এখনো এটা হচ্ছে পেশাব রোডে আছি। এই রাস্তাটা সোজা কিন্তু লামাহাটটা হয়ে কিন্তু দার্জিলিং উঠে গেছে। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা কিন্তু সোজা সিকিমে চলে যাচ্ছে। ওটা হলো NH10, ন্যাশনাল হাইওয়ে 10। সিকিম বলতে গ্যাংটকে চলে গেছে। দেখো একদম মাথার ওপরে এইরকম উঁচু ব্রিজ, পাশে হচ্ছে রেল ব্রিজ তৈরি হচ্ছে। রেল হলে কিন্তু খুব সুবিধা হবে। পাশে হচ্ছে রেল ব্রিজ তৈরি হচ্ছে, ওই রেলের টানেল। এটা হলো তিস্তা ব্রিজ। আর আমাদের মাথার ওপর থেকে ওই তো NH10 চলে যাচ্ছে, আর ওপারটা হলো NH10। এদিকে দেখছো আর বৃষ্টি হচ্ছে না, মানে খামখেয়ালি দেখছো। আর ওটা কিন্তু রেল ব্রিজ তৈরি হচ্ছে, ওটা রেলের কাজ চলছে, বুঝতে পারলিস? এইটা যে গাড়িগুলো নামছে, এই যে ডানাতে এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এটা হচ্ছে NH10। আর এই আমরা ফাইনালি NH10 উঠে গেছি। NH10 অবস্থা এখন দারুণ। তিস্তার পার বরাবর কিন্তু আমরা যাচ্ছি। আগে যখন এসেছিলাম কিন্তু এত সবুজ ছিল না। দেখো কিরম পাহাড় কেটে কেটে কিরম রাস্তা বানিয়েছে। কারণ এই জায়গাটায় যত ধস নামে তত পাহাড় কেটে কেটে এইরকম ভাবে রাস্তা বানায়। আর এইসব জায়গায় হচ্ছে দাঁড়ানো না দাঁড়ানো উচিত, কেন কোনো একটা পাথর খসে পড়লে না সত্যি এই জায়গাটায় দাঁড়ানো উচিত নয়। একদম পার বরাবর রাস্তা। আর এখান থেকে আবার জ্যাম শুরু হয়েছে। আমি তো হেলমেটের ভাইজার তুলে দিয়েছি, কারণ কি ওই ভাইজারের উপরে জল জমে জমে একদম গুড়ি 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 কিছু ভিজিবিলিটি কমে গেছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। এরকম বৃষ্টিতে গাড়ি চালাচ্ছি, ভালোই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বেশি জোরে পড়ছে না যদিও, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সবাই দাঁড়িয়ে গেছে। আর আমরা একটা বড় ভুল করেছি রেনকোট খুলে দিয়ে, নাহলে আমরা চলে যেতেই পারতাম। দেখো কোথাও দাঁড়ানোর জায়গা নেই। এখন এইভাবে যেতে হবে। আমার গোপ্রোটা ভিজছে রে। এরম বৃষ্টিতে এই জায়গাটা একটু দাঁড়িয়ে যাই রে, এই দোকানটায় দাঁড়িয়ে যাই, নাহলে হবে না। হ্যাঁ, বাইরে খুব বৃষ্টি পড়ছে। আর এই তিস্তার পাড়ে একটা দোকানে, মানে NH10 একদম গায়ে একটা দোকান আছে তিস্তার পাড়ে। এখানে বসে গরম গরম মতন এগ ম্যাগি খাচ্ছি। আর এখান থেকে শিলিগুড়ির দূরত্ব 1 ঘন্টা মতন, বেশি বাকি নেই, ওই 50 কিলোমিটার মতন বাকি আছে। আর আমরা কিন্তু নিচে নেমে গেছি। এই যে আমার পেছনে হচ্ছে তিস্তা। আর বর্ষাকালে কিন্তু এই তিস্তা রুদ্র রূপ নেয়। ব্রিজের কাছে চলে এসেছি। বৃষ্টিতে আমার মাইকে জল ঢুকে যাওয়ায় কিছু কিছু জায়গায় ভয়েস খুব খারাপ নিয়েছে, কোথাও একদম ভয়েস রেকর্ড হয়নি, যে কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে ব্রিজটা দেখা যাচ্ছে অর্ধ চন্দ্রাকৃতির, এটা কিন্তু সেবক করোনেশন ব্রিজ। সেবক করোনেশন ব্রিজ পাস করে তারপরে তিস্তা নদীর পার বরাবর এগিয়ে বিখ্যাত সেবক কালী মন্দির এবং সেবক রেল লাইন ক্রস করে তারপরে আমরা সেবক রোড হয়ে সেবক জঙ্গল পার করে শিলিগুড়ির দিকে এগিয়ে গেছিলাম। সেবক রোডের বিউটি সত্যি আলাদা। ওই কারণে সবাই বলে নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের সৌন্দর্য ও কারোর সাথে তুলনা হয় না। সেবক জঙ্গল পার করে এই আমরা শিলিগুড়ির দিকে, শিলিগুড়িতে চলেই এসেছি। এখানে জ্যাম দেখো শিলিগুড়িতে। তবে আমরা শিলিগুড়ির দার্জিলিং মোড় পার করলাম, এতটাই জ্যাম আর এত গরম, মানে কি বলবো, অসহ্য গরম। আমি তো ডবল জামা পরেছিলাম, একটা জামা খুলে দিয়েছি, এত গরম হচ্ছে বলে।
কারণ উপরে ঠান্ডা ছিল তাই 2-3টে পড়েছিলাম। আর আমরা হচ্ছে সেবাগ রোড হয়ে এসে শিলিগুড়িতে উঠে আমরা ডান দিক নিলাম হচ্ছে বাগডোগরার দিকে। আবার বাগডোগরা থেকে আবার বাঁ দিকে নেবো NH-27 NH-27 ধরে। আর আজকে আমরা থাকবো গিয়ে কিষানগঞ্জ। নিচে হলো এয়ারপোর্ট মোড় ছিল, মানে এটাই হলো বাগডোগরা আর কি। এখান থেকে আমরা কলকাতার দিকে নিয়ে নেব। এদিকেই হচ্ছে বাগডোগরা, মানে এটা ছিল হচ্ছে এয়ারপোর্ট মোড়, বাগডোগরা এয়ারপোর্ট মোড়। আর আমরা কিন্তু এই কলকাতার রাস্তা নিয়ে নিয়েছি বাঁ দিকে। আর এবার গিয়ে কিন্তু এই রাস্তাটা NH-27 কানেক্ট করবে, যে রাস্তাটা মিট করছে সোজা ডালখোলা পর্যন্ত। আর ডালখোলা থেকে আমরা বাঁ দিকে নেব। এই দেখো এই একটা চা বাগান আছে। ফেরার পথে এই সুন্দর চা বাগানটায় ঢুকেছিলাম, কারণ কি এর পরে কিন্তু আর চা বাগান দৃষ্টিগোচর হবে না। আমরা পাহাড় থেকে নিচে নেমে গেছি। এই বাগডোগরা থেকে সবে আমরা এই NH-27 উঠেছি। আর এই হচ্ছে এই কয়েকটা সুন্দর চা বাগান থেকে এই চা বাগানের ভেতরে ঢুকেছি। দেখো বিশাল এরিয়া জুড়ে চা বাগান, বিশাল এরিয়া জুড়ে। এই বাইক নিয়ে ভেতরে ঢুকে গেছে। আর ওই সামনেই হচ্ছে NH-27। আর আজকে কিন্তু বাড়িও যাব না, আজকের হচ্ছে আমরা কিষানগঞ্জে গিয়ে থাকবো। এখান থেকে কিন্তু বাড়ির দূরত্ব এখনও 550 কিলোমিটার মতন। বানাচ্ছে কেটে 25 টাকা করে গ্লাস, 2 গ্লাস খাবো। আর এটা হলো NH-27। এই আমাদের গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আনারসের জুস খেলাম। এবারে এখান থেকে যেতে টাইম লাগবে আর 1 ঘন্টা কিষানগঞ্জ। উল্টো দিক থেকে আমাদের সাথে সাথে কিন্তু ট্রেন যাচ্ছে। ট্রেনটা কত স্পিডে যাচ্ছে দেখো, আমি একদম খেয়াল করিনি, এবারে খেয়াল করলাম। এখনো কিন্তু NH-27 আছে। আর আমরা কিন্তু এবারে ওই যে উপরে যে ফ্লাইওভার ব্রিজটা আছে ওটা নেবো না, কিন্তু ওটা নিলে কিন্তু সোজা বেরিয়ে যাওয়া যেত। আমরা নিচের দিকে নিয়ে নেবো, কারণ আমাদের হোটেল নিতে হবে কিষানগঞ্জে। আর আমরা কিষানগঞ্জে চলে এসেছি। ওই যে পাশে যে ওভারব্রিজটা উঠে যাচ্ছে ওর উপরে কিন্তু আমরা উঠবো না, আমরা পাশ দিয়ে নিচে বেরিয়ে যাবো। এটা হচ্ছে কিষানগঞ্জ। এই যে আমরা এখান থেকে সার্ভিস রোড নিয়ে নেবো। উপরটাতে গেলে এই কোলাহল ছেড়ে পুরো বেরিয়ে যেতাম। এই সার্ভিস রোড নিয়েছি, দেখি কোন হোটেল খুঁজে খুঁজে পাই। কালকে ছিলাম আমরা এই কিষানগঞ্জের এই হোটেলটায়, হোটেল লিও ইন। আর এই যে পাশ দিয়ে যাচ্ছে NH-27, আর ওই পাশটা আছে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর নিচে এই যে পার্কিং, এটা হচ্ছে এই গেটটা খোলে হচ্ছে 6টা 6:30টার পরে, আর 10টায় গেট বন্ধ করে দেয়। ভিতরে ছিল পার্কিং আর সেই রিসেপশান দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে NH-27, এটা সোজা শিলিগুড়িতে চলে যাচ্ছে। আর এদিকে এই ডালখোলা। আমাদের রুম দিয়েছিল ফার্স্ট ফ্লোরে। এই যে আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছিল, রুম নাম্বার 204, এসি রুম। এখান থেকে বাইরে হচ্ছে দেখাই যাচ্ছে এই যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, এটা হলো NH-27। আর সেই হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনের সেট দেখা যাচ্ছে ওই যে। এটাই হচ্ছে আমাদের রুম ছিল, এসি রুম। 1,500 টাকা নিয়েছে। ডেকোরেটিং খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে এই ওয়াশরুম, গিজার টিজারও লাগানো আছে। এখন বেরিয়ে যাচ্ছি, যেহেতু এসি ছিল তো ওই কারণে ব্ল্যাঙ্কেট লেগেছিল, ঠান্ডা ছিল। আর অগোছালো দেখতেই পাচ্ছ, কারণ কি জামা কাপড় সব কিছু খোলা। আর এই হচ্ছে টোটাল রুম। এই আমাদের
হোটেলের পার্কিং প্লেস থেকেই বেরোচ্ছি। আর এটা হলো কিষানগঞ্জ। ওকে চলো, গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। আমরা এই কিষানগঞ্জ হোটেল লিও ইনে ছিলাম এবং কিষানগঞ্জে রেলওয়ে স্টেশন আছে তার অপোজিট দিকে। আর ওই যে বোর্ড দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27। আর এখান থেকে ডালখোলার দূরত্ব ওই 20-25 কিলোমিটার মতন। আর ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে বাঁ দিকে নিয়ে নেবো। আর এটা এখন সোজা রাস্তা যাব। এই যে কিষানগঞ্জ রেলওয়ে বলছিলাম, এই যে রেলওয়ে স্টেশন কিষানগঞ্জ, এর পাশেই হচ্ছে কাল রাতে আমরা ছিলাম অপোজিট দিকে। হোটেলটা যথেষ্ট ভালো ছিল। দেখো সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে পূর্ণিয়া মানে বিহারের পূর্ণিয়া 70 কিলোমিটার, কলকাতা দেখাচ্ছে 475 কিলোমিটার, ডালখোলা 30 কিলোমিটার। মানে কিষানগঞ্জ থেকে ডালখোলার দূরত্ব ওই 31-32 কিলোমিটার। আমি ভুল বলছিলাম, 20-25 কিলোমিটার, 30 কিলোমিটার মতন হবে। এটা কি ভেতর দিয়ে যেতে পারি কি? অনেক জ্যাম লেগে গেছে ট্রাকের। এখানে এত জ্যাম থাকে না তো এই জায়গাগুলোতে। ভেতর দিয়ে যাচ্ছি, লাইন ধরে ট্রাকের জ্যাম। কোথা থেকে বেরোবো? এখান থেকে বের হয়ে যায়। অনেকটা গলে গেলে একটু এগিয়ে এসেছি, কিন্তু কত দূর এইভাবে চলবে। আর এখানে সবজি বাজার বসেছে, এই বাজারের জন্য জ্যাম, বুঝতে পারলিস? হ্যাঁ, এই বাজারের জন্যই জ্যাম। এখান থেকে কিন্তু এটা হচ্ছে পূর্ণিয়া মোড়ের কাছে ঢুকছি আমরা। এই যে ওভারব্রিজটা চলে যাচ্ছে, এটা কিন্তু সোজা পূর্ণিয়া চলে যাচ্ছে, বিহারের পূর্ণিয়া। আর আমরা এই নিয়ে নিচ্ছি বাঁ দিকে সার্ভিস রোড। সার্ভিস রোডের অবস্থা খারাপ তো। এই যে সোজা এই হাইওয়ে বেরিয়ে যাচ্ছে, ওটা কিন্তু NH 27। আর আমরা এবার NH 27 ছাড়তে চলেছি। এই জায়গাটায় আসলে সন্ধ্যাবেলা করে কিন্তু অনেক জ্যাম হয়। এখন জ্যাম থাকবে কিনা জানি না, দেখে তো মনে হচ্ছে জ্যাম নেই। দেখো এখানে একটা বোর্ড দেওয়া আছে, রায়গঞ্জ হচ্ছে বাঁ দিকে আর পূর্ণিয়া সোজা। মানে আমরা রায়গঞ্জ কলকাতার দিকে নিয়ে নিলাম। আর এটা হলো পূর্ণিয়া মোড়, ডালখোলার পূর্ণিয়া মোড়। এখান থেকেই বাঁ দিকে নিয়ে নেবো। আর আমরা NH 27 ছেড়ে দিচ্ছি। NH 27 ওই মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। আর আমরা এই NH 12 ধরে নিচ্ছি। এটা পূর্ণিয়া মোড়। এই NH 12 ধরে নিলাম, 27 ছেড়ে 12 ধরে নিলাম। তারপর সোজা দেখাচ্ছে মালদা, রায়গঞ্জ, তারপর দুর্গাপুর, একদম সোজা রাস্তা। ফুল করে নাও। কত করে? 110, 32 ফুল করে দেবে না? হ্যাঁ, 1012 টাকা 73 পয়সার তেল ভরালাম। মোটামুটি ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। আশা করি বাড়ি অবধি চলে যাবে। আর সামনেই আসছে রায়গঞ্জ, মানে ডালখোলা থেকে রায়গঞ্জের দূরত্ব ওই 40 কিলোমিটার মতন। এই যে বাঁহাটে রায়গঞ্জ চলে যাচ্ছে। আর ডালখোলা থেকে রায়গঞ্জ পর্যন্ত এই যে বাইপাসটা দারুণ, মানে এটা NH 12, দারুণ রাস্তা। এই মোড়টা থেকে বাঁদিকে গেলে রায়গঞ্জও যাওয়া যায়, কালিয়াগঞ্জও যাওয়া যায়। আর সামনে আসছে হচ্ছে মালদা বাইপাস, ফারাক্কার 98। আর সামনে ইতিহার আসছে, ইতিহার, তারপরে গাজল, তারপর মালদা, তারপর হচ্ছে ফারাক্কা। এই হোটেলটায় খাওয়া দাওয়া করলাম হাইওয়ের পাশে, পাখি হোটেল, গাজলের আগে। আর এবার পাখি হোটেল এই গাজলের আগে, মানে ইতিহার থেকে কিছুটা আসার পরে এই হোটেলটা।
রুটি খেলাম আর সবজি খেলাম। রুটি সবজি একটা ডিম অমলেট টোটাল নিল 100 টাকা, 50 টাকা করে হয়েছে। আর এটা হলো গাজল টোলগেট। এখন গাজল টোলগেট ক্রস করছি আর সামনে মালদা আসছে। গাজল ওই বাঁদিকের রাস্তা চলে গেল। মালদার ক্রস করার পরেই আমরা যাব হচ্ছে ফারাক্কা। তারপরে আরও এই টোটোয় করে সব স্কুলের বাচ্চারা যাচ্ছে। এই টোলগেটটা কিন্তু খুব সুন্দর দেখতে। এদিকে পরপর 3-4টে টোলগেট সব একই রকম। ডান দিকে মালদা চলে যাচ্ছে, মালদা টাউন, মানে এটা মালদার ভেতরেই আছি এখনো। এই যে ডান দিকে এই গাড়িগুলো ঢুকছে, এটা মালদাতে চলে যাচ্ছে, মালদা টাউন। আর সামনেই আসছে হচ্ছে ফারাক্কা। দেখো এই ফারাক্কা ঢোকার আগে এই যে ফারাক্কার যে নতুন যে ব্রিজটা তৈরি হয়েছে সেই রাস্তা দেখো, একদম মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে সম্পূর্ণ কাজ হয়ে গেছে। কবে যে চালু করবে, চালু করলে তাহলে এই ফারাক্কার ওপরে যে জ্যামটা, সেই জ্যামটা আর আমাদের পইতে হবে না। দেখো নতুন রাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। ওই রাস্তাটা হলে ফারাক্কা পার করতে 2-3 মিনিট লাগবে। এই যে এটা হচ্ছে নতুন রাস্তা, ডাইরেক্ট এই ব্রিজ পার হয়ে ফারাক্কার ওপর দিয়ে চলে যাবে। দেখলে এই যে কাজ দেখো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। কবে চালু করবে জানি না। 16 কলা পূর্ণ হলো আমাদের। এই যে ফারাক্কাতে শেষমেশ যেতে যেতে এই যে ট্রেন যাচ্ছে বালুরঘাট। যাওয়ার সময় দেখা পাইনি, ফেরার পথে দেখা পাচ্ছি। এই ট্রেনটা বালুরঘাট যাবে, দারুণ লাগে। আর এখানে একটা গেট খোলা আছে, জল পাস হচ্ছে খুব জোরে। এতটাই গরম, এই ফারাক্কা পার হয়ে একটা হাইওয়ের পাশে একটা ধাবাতে বসেই একটা এই ড্রিঙ্কস খাচ্ছি, মানে জুস বানিয়ে দিল খাচ্ছি, স্পেশাল একটা লস্যি খাচ্ছি। এতই গরম গাড়ি চালাতে পারছি না। গাড়িটা পার্কিং করেছি সেই গাছের ছাওয়ায়, আর ওই যে ওপরে হাইওয়ে, এই যে ফুড গার্ডেন, এই রেস্টুরেন্টটায় খাওয়া দাওয়া করলাম। এখানে আধা ঘন্টা ওপর বসেছিলাম। এবার ওপর দিকে যাই, এই যে হাইওয়ে, এখান থেকে বহরমপুর কত কিলোমিটার? 80 কিলোমিটার। এবার টুকটুক করে মোটামুটি যাব বহরমপুর পর্যন্ত, একদম টুকটুক করে। বিশাল গরম, বিশাল, পুরো জামা পুরো ভিজে গেছে। সামনে আসছে মোরগ্রাম, তারপরেই আসবে হচ্ছে বহরমপুর। আর ডান দিকে নিলে পানাগড়, রামপুরহাট, তারপরে হচ্ছে তারাপীঠ মন্দিরে চলে যাওয়া যাবে। মানে ফারাক্কার পরে আসবে হচ্ছে মোরগ্রাম, তারপরে আসবে বহরমপুর। আর এই মোরগ্রাম থেকেই কিন্তু তারাপীঠ চলে যাওয়া যায়, যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে। এত গরম কি বলবো, মারাত্মক গরম। বহরমপুর আর 25 কিলোমিটার বাকি আছে। একটা গাছের ছায়া দেখে দাঁড়িয়েছি, আর এখানে একটা জিনিস দেখেছি, দেখাচ্ছি। চল, লজ্জাবতী গাছ দেখেছি এই জায়গাটা। এটা হলো লজ্জাবতী গাছ। আমি এই পাতাতে হাত দিচ্ছি, এই দেখো, এই দেখো, ওই দেখো, ওই দেখো। অনেকদিন ছোটবেলায় দেখেছি, আর এই দেখেছি, এই দেখো। আমি এই গাছগুলো সব ঘা দিলাম, এখন সব গুটিয়ে গেল। এই পাতাটায় ঘা দিলাম, গুটিয়ে গেল। এই দেখো, কত লজ্জাবতী গাছ। বহরমপুর আর মাত্র 24 কিলোমিটার, তারপরে আসবে বেলডাঙ্গা, রেজিনগর, তারপর পলাশী, তারপরে বেথুয়া ডাউরি, কৃষ্ণনগর,
তারপরে রানাঘাট, তারপরে হচ্ছে বড় জাগলি থেকে আমরা ডান হাতে নিয়ে নেবো, যেটা হলো কল্যাণী এক্সপ্রেস হয়ে। ওই কল্যাণী এক্সপ্রেস হয়ে আমরা দমদমে ঢুকবো। দমদম থেকে বাগুইহাটি উল্টোডাঙা হয়ে সোজা চিংড়িঘাটা। এটাই হলো রুট প্ল্যান। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর আমি এই ডান দিকে সোজা NH-12 ধরে এগোচ্ছি। বেলডাঙ্গা রেজিনগর ক্রস করা হয়ে গেছে, এই এখন হচ্ছে ক্রস করছি পলাশির পরে আসছে হচ্ছে বেথুয়া ডহরি। যে বেথুয়া ডহরিতে সেই বেথুয়া ডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। তারপরে আসছে কৃষ্ণনগর, রানাঘাট, তারপর বড় জাগলি। এটা হচ্ছে বড় জাগলি মোড়। সেই ওভারব্রিজের তলা দিয়ে আমরা ডান দিকে নিয়ে নেবো, এখান থেকে আমরা সার্ভিস লেন নিয়ে নেবো। এই হচ্ছে NH-12 ছাড়লাম, আর সোজা NH-12 চলে যাচ্ছে। আর কিছুটা গিয়ে NH-12 কিন্তু সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে, যেটা বারাসাত মধ্যমগ্রাম হয়ে এয়ারপোর্টে গিয়ে পৌঁছাচ্ছে। আর সিঙ্গেল লেন, আর প্রচুর ট্রাকের জ্যাম থাকে, আর রাস্তা অনেকটাই খারাপ, যে কারণে আমরা এই পাশ থেকে নিয়ে নিলাম। ডান দিক যাবে এই গাড়িগুলো যে ডান দিকে যাচ্ছে, আমিও ডান দিক নিয়ে নেবো। আর এটা হলো বড় জাগলি মোড়, আর মাথার ওপর দিয়ে যে ফ্লাইওভার ব্রিজ, এটা কিন্তু NH-12 চলে যাচ্ছে, আর আমরা কিন্তু NH-12 ছেড়ে দিলাম, আর এই কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে কিন্তু যাচ্ছি। কিছুটা যাওয়ার পরেই কল্যাণী এক্সপ্রেসওয়ে পেয়ে যাব। আচ্ছা, বড় জাগলি থেকে সোজা এসে মানে NH-12 থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম বড় জাগলি থেকে। এবার সোজা এসে এই যে ফ্লাইওভার ব্রিজ নিয়ে নিয়েছি, আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার জন্য এটাই কিন্তু সোজাকে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কানেক্ট করছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমার বাড়ি যাওয়ার রুটটা বলে দিচ্ছি, এবার ভিডিওটা শেষ করব। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে সোজা গিয়ে কানেক্ট করছে হচ্ছে যেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে যে রাস্তাটা সোজা ডানকুনিতে চলে যাচ্ছে, মানে দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি, ওই রাস্তাটায় কানেক্ট করছে। আমরা ওই রাস্তাকে কানেক্ট করে বাঁদিকে নিয়ে নেব। বাঁদিকে গেলেই হচ্ছে এয়ারপোর্ট থেকে আমরা ডান দিকে নিয়ে বাগুইহাটি হয়ে বাগুইহাটি উল্টোডাঙা থেকে আবার বাঁদিক নিয়ে চিংড়িঘাটায় আমি থাকি। যাক, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। আর কি ভুল করেছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে একটু মেনশন করে দেবেন।